সেনাপ্রধান দেশে ফিরলেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে। এ সময় বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল প্রদান করা হয়। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার 1। এক্ষেত্রে ডক্টর ইউনূসের নাম শুনলে ট্রাম্পের ফিলিংস কি হয় জানি না। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে না। একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয়, ভলকার তোর ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে, এখন দেশের সেবা করছে, তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল। দেখেছেন? Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. But the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. যাই হোক, জাতিসংঘের যে রিপোর্ট আসছে না, ওটা আসলে বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোঁস বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। স্বৈরাচার খুনি হাসিনা কিভাবে খুন করেছে, তার র্যাব, তার বিডিআর, তার পুলিশ, তার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সকল কিছু ব্যবহার করে সে কিভাবে হত্যাকাণ্ডগুলা ঘটিয়েছে, আর এই হত্যাকাণ্ডগুলার বিচারগুলা করার জন্য তারা যে তাগিদ দিয়েছে সেদিকে কিন্তু আমরা কেউ দৃষ্টিপাত করি নাই। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ভিডিওর ভিতরে সেইগুলাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছেন যে জাতিসংঘের চিঠিতে জাতিসংঘ কোন কোন জায়গায় জোর দিয়েছেন এবং বলেছেন সেগুলা অবশ্যই বিচার করতে হবে। কিছু কিছু বিষয় আছে যে সেনা আইনেও বিচার করা যাবে না, সেটা পাবলিক আইনে বিচার করতে হবে। যদি এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের মধ্যেও কেউ কেউ থাকে জড়িত, তাদের বিচারটাও পাবলিক আইনে, পাবলিক আদালতে করতে হবে। রীতিমতো জমে উঠেছে আওয়ামী লীগ বিহীন দেশের রাজনীতি। ছাত্রদল, শিবির আর এনসিপির নেতাদের মধ্যে চলছে কথার লড়াই। কেউ কাউকে এক চুলো ছেড়ে কথা বলছে না, একে অপরের বিরুদ্ধে চলছে দোষ চাপানোর কাজ। শিবির টাকা কোথায় পাচ্ছে, কারা দিচ্ছে, সেই প্রশ্ন তুলেছে ছাত্রদল। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। সেনা প্রধান এবং রাষ্ট্রপতির গোপন তথ্য এবং গোপন কথোপকথন কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। পিনাকি ভট্টাচার্য ভয়ঙ্কর রূপে কিন্তু সেই বিষয়গুলো উল্লেখ করেছে এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করেছেন। আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই। একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয়, ভলকার তোর ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে, এখন দেশের সেবা করছে, তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল। দেখেছেন? Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students.
They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. But the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. যাই হোক, জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা করলে বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোস বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। আমি প্রফেসর ইউনূস ছেলে সুপ্রিম কইতাম, আমারে আর ওয়াকারে এটা চা খাওয়ার দাওয়াত দেন যাহাতো না। আর আমি ওই রিপোর্ট থেকে 14 পৃষ্ঠার 14টা অংশ, নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম, 2 কপি আর কি, 2 সেট। চা খেতে খেতে একটা কপি উপরে দিতাম, একটা কপি ওয়াকারে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা, 64 পৃষ্ঠার 279 প্যারা। এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? বাংলা যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম, দেখেছেন এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনীর প্রধান জড়িত আছে, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে জাহাপনা চুপ আপনিও আছেন। এরপরে কইতাম একটু নিচে দেখেন, এই যে 279 প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা 31-32। জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ। তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে। সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি, র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। হ্যাঁ, এরপরে আরেকটা দিতেন পৃষ্ঠা 64 প্যারা 279। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে। কোন কোন এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপৎকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে। আর পুলিশ, র্যাব, বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার, ভীতি প্রদর্শন, নির্যাতন, নারী শিশুদের দমন, হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস, রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি। এরপরে দিতাম আরেকটা পৃষ্ঠা 36 পৃষ্ঠা প্যারা 127 থেকে 131। সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মোহাম্মদপুর, একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে। 5 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায়। তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম 39 পৃষ্ঠা 140 নম্বর প্যারা। জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে। বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে। তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে, জাহাপনা, আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে। কি কন ওয়াকা সাহেব? হ্যাঁ, বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন? করি। তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরণী এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে, বর্ষিত গুলি থেকে। দুঃখজনক হইলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন, জলপাই কালারের, এবং বুলেটে ছিল আর্মার্ড পিয়ার্সিং বুলেট, যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে।
সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা, 5 তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল, কুই। এরপরে দিতাম 36 পৃষ্ঠা 130 নম্বর প্যারা, সেনাবাহিনী 20 জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে, সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল। মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না। এরপরে দিতাম 65 পৃষ্ঠার 283 নম্বর প্যারা, জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে খুনি হাসিনা এবং কোর কমিটি। এই কোর কমিটির 4 জন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিজি র্যাব এবং ডিএমপি কমিশনার। বাকি সবাই সেনাবাহিনীর চাকুরিরত সদস্য এবং তারাই মেজরিটি। কারা কারা? ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি বিজিবি, ডিজি আনসার, ডিজি এনটিএমসি, এই 5 জন। আর 20 তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন। এই পর্যন্ত পড়লে কইতাম হ্যাঁ জানাব জাপানা ইউএন তার নাম লেখে নাই, কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মুজির। আর ওকে সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে, তাই না? কেন পালাইছে এবার বুঝবার পারছেন তো? ভবিষ্যৎ তদন্তে ইউএন বা আইসিসি খুঁজে নিবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল, আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন, তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে চলে গেল। আচ্ছা, এবার এটা দিতাম 64 পৃষ্ঠা প্যারা 281, এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে। বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে। আমি কইতাম এনটিএমসি কে চালায়? হ্যাঁ, আপনার জেনারেল তো জিয়াত, তাই না? ঠিক কিনা ওয়াকার সাহেব? কার বস এনটিএমসি? কারা বস এনটিএমসির? এখনো কারা বস? পুলিশ যা করছে একই কাজ করছে বিজিবি, র্যাব। বিজিবি এবং র্যাব এটার লিডার কারা? কমান্ডিং অফিসার কারা? আর্মি অফিসার। ডিজিএফআই জুলাই আগস্ট মাসে 250 অফিসার এবং 2000 ফিল্ড স্টাফ মোতায়েন করছে। এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত, আর যৌথ বাহিনী সেই অনুযায়ী অভিযান চালাইতো। কিছু সংখ্যক বেসামরিক সদস্য ছাড়া এরা সবাই সামরিক বাহিনীর সদস্য। এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনী। আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন? আপনি 5 আগস্ট 2024 তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে, বিচার হবে। করছেন? করেন নাই। আচ্ছা, এরপরে দিলাম আরেকটা পৃষ্ঠা 70 পৃষ্ঠা 340 নাম্বার প্যারা। এইখানে কইছে কেমন করে বিচার করতে হবে। জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে, যেখানে ভিকটিম বেসামরিক ব্যক্তি, সেই বিচার হতে হবে বেসামরিক আদালতে। যদিও অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হন বা সামরিক আইনের আওতায় থাকেন। বুঝিছেন? এটা বেসামরিক আদালতে বিচার হবে। আপনি কোর্ট মার্শাল করবেন, ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ। আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল করে ওদেরকে ছাড়া দিয়ে দিবেন। কিভাবে জানেন? কারণ এই যে গুম টুম খুন এগুলোর কোর্ট মার্শাল কত, এই কোর্ট মার্শালের শাস্তি নাই এটা। এরপরে দিতাম 74 পৃষ্ঠা 341 নাম্বার প্যারা, যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। করেছেন? কাউরে করেন নাই। এরপরে পৃষ্ঠা 78 377 নাম্বার প্যারা, জাতিসংঘে সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার ফার্দার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না। সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে। হাজার হাজার সেমি অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে। এই দায়িত্ব অবহেলা কার? আহত শহীদদের শরীরে 66% সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে। এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে। এটা দেখা কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের, মানে যে সেনাবাহিনীর তা তো না, পুলিশও ইউজ করে, র্যাবে ইউজ করে। হ্যাঁ, তা তো করেই, লেফট রাইট কম করে, তাও হাঁটুত বুদ্ধি নামিছে। সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে? এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা। এই অস্ত্র প্রাধিকার মানে কি? মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা। এটা ভেটিং করে কে? এটা ঠিক করে দেয় কে? সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ। পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেওয়ার দায় সেনাবাহিনীর। 2014 সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী, অনুমোদন করে। পুলিশকে সামরিকায়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য, সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য, এবং তাই হয়েছে তো। মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না? ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে। পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে, এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি। যাই হোক, এই পর্যন্ত পইরা আমি হইলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা প্রফেসর ইউনূস তো ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না, উনি ইংরেজিত কইতেন আর কি। যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না। তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন? ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, বুঝছাও
ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে, সব কয়টার নিদান আছে। এইবার আমি নিদান দিলাম, এইবার লাইনে আনেন প্রফেসর ইউনূস, ইনকিলাব জিন্দাবাদ। রীতিমতো জমে উঠেছে আওয়ামী লীগ বিহীন দেশের রাজনীতি। ছাত্রদল, শিবির আর এনসিপির নেতাদের মধ্যে চলছে কথার লড়াই। কেউ কাউকে এক চুলো ছেড়ে কথা বলছে না। একে অপরের বিরুদ্ধে চলছে দোষ চাপানোর কাজ। শিবির টাকা কোথায় পাচ্ছে, কারা দিচ্ছে, সেই প্রশ্ন তুলেছে ছাত্রদল। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন সার্জিস আলম। এরপর তিনি অভিযোগ করেন ছাত্রদল এই কাণ্ড ঘটিয়েছে। তার জবাব দিতে ছাড়েনি ছাত্রদলের নেতারা। বলেন, সার্জিস যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত 5 মার্চ সার্জিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতিকারী এবং টোকাই হিসেবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সার্জিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগে মর্যাদাহানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। ছাত্রদলের সভাপতি বলেন, ওই দিন ঘটনাস্থলে ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে ছিল না। সার্জিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি। তবে উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এই মুহূর্তে কোথায় রয়েছেন? তিনি কি বাংলাদেশে কোনো প্রত্যন্ত অঞ্চলে, সিলেটে কিংবা ঢাকা শহরে? তিনি কি নাকি দেশের বাইরে আছেন, কলকাতাতে, আগরতলাতে নাকি দিল্লিতে? এসব নিয়ে আলোচনা হচ্ছে, অনেক দিন থেকে আলোচনা হচ্ছে। দ্বিতীয়ত, তিনি কি জীবিত নাকি মৃত? দুটো খবরই রীতিমতো চাউল হচ্ছে। এক পক্ষ বলার চেষ্টা করছেন যে তিনি মারা গিয়েছেন কলকাতার একটি হাসপাতালে। তারপর আজকে জানেন তো যে আজকের দিনগুলোতে এআই দিয়ে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে কোনো কণ্ঠ, যে কোনো ভয়েস, যে কোনো ভিডিও হুবহু তৈরি করা সম্ভব। আপনি খুব দূরদৃষ্টি সম্পন্ন না হলে এবং চলচ্চিত্র সম্পর্কে বা ভয়েস সম্পর্কে আপনি যদি এক্সপার্ট না হন, আপনি বুঝতে পারবেন না। তো সেই এআই টুলস ব্যবহার করে কিছু অডিও নয়, ঠিক স্টিল ফটো এমনভাবে দেখানো হয়েছে যে আসলে ওবায়দুল কাদের সাহেব কোনো একটি আইসিইউতে ছিলেন এবং সেখানে তিনি মারা গিয়েছেন। এখন বক্তব্য হলো যে তিনি কি ঢাকাতে মারা গেছেন নাকি কলকাতাতে মারা গিয়েছেন, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। দ্বিতীয় যে প্রোপাগান্ডা হচ্ছে তাকে নিয়ে, সেটা হলো যে তিনি লুকিয়ে আছেন, কলকাতাতে লুকিয়ে আছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়ে তিনি বের হচ্ছেন না। এর কারণ হলো তার প্রতি আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের ভীষণ রাগ, তার কারণেই দলের পতন হয়েছে। এবং তিনি আগ বাড়িয়ে অনেক কথা বলতেন এবং অনেক জিনিস তিনি প্রভোগ করতেন। আমরা পালাবো না, পালিয়ে মির্জা ফখরুলের বাড়িতে থাকবো, থাকতে দেবেন তো? তারপর এই ছাত্র জনতাকে ঠেকানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট, ইত্যাদি নানা বিতর্কিত কথাবার্তা। এবং বিভিন্ন সময় প্রতিপক্ষকে উপলক্ষ করে কখনো তুচ্ছ করেছেন, তাচ্ছিল্য করেছেন এবং কখনো তাদেরকে প্রভোগ করেছেন যে তোমরা আন্দোলনের নামও, শেখ হাসিনার পতন ঘটাও, আওয়ামী লীগের পতন ঘটাও। শেষের দিকে তার বয়সের কারণে, শারীরিক অসুস্থতার কারণে এবং নানা রকম সমস্যার কারণে আমার কাছে মনে হলো যে তিনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এমন আমরা দেখেছি যে তিনি ইউটিউবে এসে সামনে একটা ল্যাপটপ রেখে সোফাতে বসে আপন মনে বিড়বিড় করে তিনি বক্তব্য দিচ্ছেন। অ্যাজিভ মনে হচ্ছে যে তিনি বড় কোনো বিশাল সমাবেশে বক্তব্য দিচ্ছেন, সামনে লক্ষ লক্ষ মানুষ। তো ধরুন আমি আপনাদের সঙ্গে এখন যে ভাষায় কথা বলছি, আর আমি যদি এখানে বসে সে ভাষা ব্যবহার করি, পল্টন ময়দানে আমার সামনে লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে আমি আঙ্গুল উঁচিয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দেই, সেই বক্তব্যগুলো যদি আমি এখানে দেই, সঙ্গত কারণে আপনারা আমার ব্যক্তিত্ব নিয়ে, রুচি নিয়ে এবং মানসিক শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন করতে পারেন। জনাব ওবায়দুল কাদেরের সেরকম একটি অবস্থা তৈরি হয়েছিল সেই 2023 সন থেকেই। 24 সনে এসে এটা সম্ভবত দলীয় প্রধানের নির্দেশে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছিল, কিন্তু আবার তিনি
সবল হয়ে গিয়েছিলেন। তো যেটা বলছিলাম যে তাকে আওয়ামী লীগের লোকজন যে কোনো সময় মারতে পারে এই ভয় তিনি লুকিয়ে আছেন। কেউ কেউ একথাও বলছেন যে ইতিমধ্যে তাকে বেশ কয়েক দফা পিটানো হয়েছে। কেউ বলছেন দিল্লিতে পিটানো হয়েছে, কেউ বলছেন কলকাতাতে পিটানো হয়েছে। এবং বাস্তবতা হলো যে বিশাল একটি গ্রুপ এখন বলার চেষ্টা করছেন জনাব ওবায়দুল কাদের ঢাকাতেই আছেন, কত নম্বর বাড়িতে আছেন, মোহাম্মদপুরের, ইত্যাদি ইত্যাদি নানা রকম গুজব সেই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মব, আমাদের যে মব হচ্ছে ইদানিং বাংলায়, এই মবটিকে উস্কে দেওয়া যায়। এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি একটার পর একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এসটি ইমাম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, তার সন্তান, তিনি সংসদ সদস্য হয়েছিলেন, তার সন্তানের সাবেক স্ত্রী অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রী, তিনি অন্য একটা ভদ্রলোকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই ভদ্রলোকের বাসায় হামলা চালানো হয়েছে যে ওখানে আওয়ামী লীগের লোকজন লুকায়িত রয়েছে, এবং বলা হচ্ছে যে সেখানে তারা গিয়ে ভাঙচুর, লুটপাট থেকে শুরু করে যা ইচ্ছে তাই করেছেন। এখন গুলশান বনানীর বা ধানমন্ডির যে কোনো অভিজাত পরিবারের বাসায় সোনা থাকে, গহনা থাকে, ডলার থাকে, এবং এইরকম মব সৃষ্টি করে যদি চুরি ডাকাতি রাহাজানি প্রকাশ্যে করা যায়, তাহলে যারা অরাজকতা সৃষ্টি করেন তাদের জন্য একটা মবের মূল্যক তৈরি হয়ে যায়, যেটি আগস্ট মাসের 5 তারিখ পর শুরু হয়েছে এবং এখন পর্যন্ত থামেনি, বরং বেড়ে যাচ্ছে। এবং আগে যেভাবে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করত, আর এখনও ঠিক ওইভাবেই তারা চলছে। তো ওবায়দুল কাদেরকে নিয়ে যে ভাইব ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে যে তিনি ঢাকাতে আছেন, অমুক অমুক এলাকাতে আছেন, অমুক নম্বর বাড়িতে আছেন। এখন সেই বাড়ি যদি এরকম মব সৃষ্টিকারীরা তারা ঘেরাও করে, ভাঙচুর করে, এখন ওই পরিবারে যদি ওবায়দুল কাদের থাকেন ভালো কথা, যদি না থাকেন তাহলে কি অবস্থা হবে? বসুন্ধরাতে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বলা হলো যে এই প্রতিষ্ঠানের অফিসে আমির হোসেনের নামও লুকিয়ে আছে। এই কথা বলে শত শত মানুষ সেই ব্যবসা প্রতিষ্ঠানটিকে ভেঙে চুরে একেবারে তছনছ করে ছেড়ে দিল। ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বেশ একসময় ঢাকা শহরের মাস্তান ছিলেন, গুন্ডা ছিলেন, তিনিও বডিগার্ড নিয়ে চালচলন করেন, তার বডিগার্ড যারা আছে তারা গুলি করলো। অমনি মব এমন পর্যায়ে চলে গেল যে আর ওই ব্যবসা প্রতিষ্ঠানের যা কিছু আছে তছনছ করে ছেড়ে দেওয়া হলো, এবং সেই ভদ্রলোক জেলখানাতে চলে গেলেন বা তাকে গ্রেপ্তার করা হলো, এবং বোধহয় 4-5 মাস সে জেল খেটে আবার সম্প্রতি সে বের হয়েছেন। এইরকম যে কোনো ভদ্রলোক, ধরুন আওয়ামী লীগের একজন নেতা মন্ত্রী লুকিয়ে আছেন মির্জা ফখরুলের বাসায়। এখন মির্জা ফখরুলের যারা বিরোধী পক্ষ, আওয়ামী লীগের লোকজন কিংবা এমনকি তার নিজের দলের লোকজন, তো এরকম একটা গুজব যদি রটিয়ে দেওয়া যায় এবং মির্জা ফখরুলের বাসায় যদি ঘেরাও করা হয় এবং সেই বাসায় যদি তছনছ করা হয়, আওয়ামী লীগের রাজনীতি যেভাবে বেড়ে যাবে আর বিএনপি রাজনীতি সেভাবে শেষ হবে। একইভাবে যদি বলা হয় জামাত নেতা শফিকুর রহমান সাহেবের সিলেটের বাসায় ওবায়দুল কাদের সাহেব লুকিয়ে আছেন, কি হবে বলেন তো? লোকজন যদি এই যে একটা মব তৈরি হয়ে গেছে, এই মবটি গিয়ে সেই ডক্টর শফিকুর রহমানের হাসপাতাল, তার বাসা, এমনকি তার ঢাকার বাসা যদি আক্রমণ করে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তো এই জিনিসগুলো বাংলাদেশে খুবই সিস্টেমেটিক ওয়েতে শুরু করা হচ্ছে, এবং শুরু করার জন্য যে সকল মানুষ গণধিকৃত মানুষ, তাদেরকে নিয়ে ভাইব তৈরি করা হচ্ছে। যেমন যদি বলা হয় হারুন এখন কোথায়, বিপ্লব এখন কোথায়, তা হারুন, বিপ্লব, পুলিশের বা বেনজির এখন ঢাকা শহরে আছে, প্রচার করে দেওয়া হলো 15 দিন 20 দিন কন্টিনিউয়াসলি প্রচার করা হলো। তারপরে অমুক অমুক, এরকম আওয়ামী লীগের যাদেরকে ঘৃণা করা হতো, এরকম 100-150 লোককে কেন্দ্র করে যদি অন্ততপক্ষে এক একজনকে কেন্দ্র করে যদি 10টা করে মব চালানো যায়, 10টা বাসা লুটপাট করা যায়, তো 1000 বাসা লুটপাট যদি আপনি করেন, ধনী অঞ্চলে অর্থাৎ গুলশান বনানীতে যদি 1000 বাসা এইভাবে লুটপাট করা হয়, তাহলে একটা বাসা থেকে অন্ততপক্ষে 3-4 কোটি টাকার মালামাল যদি নিয়ে যাওয়া হয়, কত কোটি টাকার ডিল? 4-5 হাজার কোটি টাকার ডিল শুধু এই মব করে করা সম্ভব। এবং এই কাজটি এটা বিশেষ গ্রুপ যে করছে না তার কোনো ইয়াত্তা নাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।